নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। তো আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আমি রয়েছি আজকে পেহেলগাঁওতে। কালকে আমরা বিকালবেলাতেই এসেছি। তো এখানে এসে থেকেই তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে। এখন ঘুরতে বেরোবো, রেডি হচ্ছি, বাট কী করে বেরোবো জানি না। কালকে তো অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু যখন তখন জোরে জোরে ঝুমঝুমটা নেমে যাচ্ছে। এবারে পেহেলগাঁওতে ঘুরতে হতে হবে অনেক জায়গাতে। কখন কোথায় যাবো তাও তো বুঝতে পারছি না, কারণ কালকে সকালবেলায় আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, আজকেই কমপ্লিট করতে হবে। কিন্তু যেইভাবে বৃষ্টি পড়ছে, ওই যে চালের মধ্যে না যে বৃষ্টির জলগুলো পড়ছে না, সেইগুলোতে পুরোপুরি সব বরফ হয়ে গেছে। সাদা যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো সব বরফ, জলের পরে আর কি বরফ হয়ে গেছে। একটা প্লেটে জল পড়ছে, প্লেটেও বরফ হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হওয়াতে তো আরও ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বাইরেটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমি একটু ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি, বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে। তাই তো ভাবছি যে একটা ভালো বলবো না মন্দ বলবো, ঠিক বুঝতে পারছি না। এমনি সুন্দর লাগছে দেখতে, কিন্তু বৃষ্টি ঘুরতে এসে বৃষ্টি হলে কি ভালো লাগে? সেটা তো ভালো লাগে না। কি করবো আমরা এখন, দেখা যাক। বৃষ্টিটা কমার অপেক্ষায় করছি, বৃষ্টিটা কমলে একটু বেরিয়ে যাব। এখন বাজে 7:30 কি প্লাস 7:45 হবে হয়তো। তো এখন এরকম সময় হয়ে গেছে, এখন যদি না বেরোতে পারি তাহলে পরে কী করে পুরো ঘুরে সব শেষ করব সেটা বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়, আপনাদের দেখাবো কি হয়। আপাতত বাইরেটা দেখাই, যে দেখতে কত সুন্দর লাগছে। এই যে দেখুন, চালগুলোতে যেখানে সাদা দেখা যাচ্ছে, সেগুলো সব বরফ হয়ে গেছে। আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে অনবরত। এখানে সব কাকগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু সব দাঁড় কাক। এখানে সব দাঁড় কাক আছে, এগুলো সব দাঁড় কাক। যে পাহাড়, ওই যে পাহাড়ের মাঝখান থেকে যে সাদাগুলো দেখা যাচ্ছে, সেগুলো সব বরফ। ওই দেখো গাছগুলো সাদা হয়ে গেছে, ওইখানে দেখা যাচ্ছে, ওইগুলো সব বরফ। তো এক ঝাঁক কাক উড়ে আসছে এদিক থেকে। তো রোদ উঠে গেছে, আমরা এখন পেহেলগাঁওতে আছি। রোদ উঠে গেছে, তো আমরা এখন সাইট সিন করতে বেরোচ্ছি। বেশ বাইরের রোদটা বেশ সুন্দর। দেখা যাক, ঠাকুরের কাছে কামনা করি যাতে বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা হলে তো সব একদম ভেস্তে যাবে। যাই হোক, আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের গাড়ি ঠিক করে নিয়ে আসলো, যেটা আমাদের নিয়ে যাবে চন্দন ভ্যালি, আরু ভ্যালি আর বেতাব ভ্যালি। এই গাড়ি অবশ্যই শেয়ার করে নিলেই ভালো হয়, একজন গেলে লসই হয়ে যাবে, কোনো একটা ফ্যামিলি গেলে। আমরা যেহেতু গ্রুপে এসেছি, আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের সবসময় গ্রুপ থাকে, তার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। যা টাকা হয় আমরা শেয়ার করে দিয়ে দিই। আমাদের প্রথমেই নিয়ে যাচ্ছে আরু ভ্যালিতে। আমরা প্রথমে যাব আরু ভ্যালি। পেহেলগাঁওয়ের রাস্তা তো আরও সুন্দর, একদম চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তা। তো আমরা এখানে ঢুকে পড়লাম আরু ভ্যালির মধ্যে। আর বেশি দূর নেই আরু ভ্যালি পৌঁছাতে, প্রায় সামনাসামনি চলেই এসেছি। আমার আরু ভ্যালিতে আরও বিশেষ করে যাওয়ার ইচ্ছা, এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল।
আরু ভ্যালিতেই একটা ঘর আছে, যেই ঘরটা মুন্নিদের যে ঘরটা ছিল সেই ঘরটা আরু ভ্যালিতেই আছে। আরু ভ্যালিতেই শুটিং হয়েছিল, মুন্নির ঘরটা দেখিয়েছিল। কিন্তু এ কি, মনের মধ্যে আনন্দ নিয়ে যেতে যেতে হঠাৎ করে হতাশার গল্প শোনা যাচ্ছে। আরু ভ্যালিতে নাকি যাওয়া যাচ্ছে না, রাস্তা বরফে পুরো পিছল হয়ে রয়েছে, যার জন্য গাড়ি যাচ্ছে না, স্লিপ কাটছে। গাড়ি বলছে এখানেই থামিয়ে দিতে, কিন্তু আমরা বলছি আরেকটু যেতে, মানে যতদূর আর কি গাড়িটা যায় ততদূর আর কি দেখি। তাই বললাম, তো ড্রাইভার একবার উপরে উঠলে নিচে নামা যাবে না, সেই কথাটা একবার ঠিক। তো দেখা যাক কি করে সবাই মিলে, যে কি সিদ্ধান্তে আসে। আরু ভ্যালি দেখতে এসে যদি না দেখতে পাই, তার জন্য মনটা খুব খারাপ লাগছে। भावो देखो क्या करना है, नहीं रिस्क लेके जाने का जरूरी नहीं है। अगर बरफ থাকলে আমরা জুতা অবস্থায় পাড়ি আমাদের পা পিছলে যাচ্ছে, চাকা পিছলে গেলে তো গাড়ি নিচে চলে যাবে। नहीं खासी माकुर जोर क्या खासी है माकुर जोर। अच्छा ठीक है, तो हम लोग उतरता हूँ, आप लोग देख के आओ, फिर यहीं चढ़ेंगे हम लोग। हाँ डर लगे, रिस्क लेके जाने हमको जाना नहीं। এখানে তো দাঁড়িয়ে থাকবে তুমি, नहीं এখানে দাঁড়িয়ে থাকবো, বৃষ্টি नहीं रोड है। क्या करना है सर? चलिए आगे चलिए, आगे चले। नहीं आगे नहीं जाना, आगे तो जाना था। लेकिन थोड़ा তোমরা যাও, আমরা নেমে যাচ্ছি এখানে, তারপরে আসার সময় চেপে যাবো। রিস্ক নিয়ে যাব না। দাদা কি করবেন? রাস্তাটা তো বড় পাশ, আর তো রাস্তা তো বড় পাশ না, মোটর স্লিপ হচ্ছে না, স্লিপ হচ্ছে না। দাদা ব্যাক করো ব্যাক করো কেন ব্যাক? ওদের কারো ফোন নাম্বার নেই না? তো আমরা এই আর যাওয়ার পথে রয়েছি। তো বহুত ঠান্ডাতে গাড়ি আমাদের এগোচ্ছে না, পুরো রাস্তা দেখছেন, রাস্তাঘাট সব বরফ হয়ে রয়েছে, বরফে পুরো একদম ঘিরে রয়েছে। গাড়িগুলো এখানে সব দাঁড়িয়ে রয়েছে আর যেতে পারছে না, কারণ সারা রাত কালকে বৃষ্টি হওয়াতে রাস্তায় সব বরফ জমে রয়েছে, তার জন্য গাড়ি পিছল হচ্ছে। এটা এখন ওপরে যেতে হবে, গাড়ি পুরো পিছল খেয়ে নিচে নেমে আসছে, তার জন্য আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়। তো এখানে খুব ঠান্ডা, গাছের পাতাগুলো সব ঠান্ডা হয়ে গেছে। তো এবার এখানে আমাদের গাড়িটা ব্যাক করে অন্য জায়গায় যাবে। ব্যাড লাগ বৃষ্টি হলেও ব্যাড লাগ, বরফ দেখতে এসে যদি এমন সময় আসা হয় না, বৃষ্টি হলে সেটাও ব্যাড লাগ। এই যে গাড়িটা যাচ্ছে, সেই গাড়িটার ওপরেও একদম বরফ জমে গেছে, এই যে পুরো পিছল রাস্তা সব পুরোটা বরফ। তা আমরা আবার উঠে পড়লাম গাড়িতে। গাড়িটা একটু ব্যাক করতে একটু সময় লাগলো, কারণ মানে পুরো পিছল ছিল, তো পিছনে ব্যাক সাইডটা গাড়িটা ঘোরানোর ঠিক জায়গা ছিল না। আর আমরা যদি উপরে উঠতাম, বাই চান্স যদি গাড়িটা পিছনে পড়ে যেত, সেই ভয়ে আমরা আরু ভ্যালিতে গেলাম না। তো এবারে আমাদের নিয়ে যাচ্ছে চন্দন ভ্যালির দিকেই আমরা যাচ্ছি। এবার ওখানকার রাস্তা যে কীরকম হবে সেটাও তো বুঝতে পারছি না, ওখানে রাস্তাটা কীরকম হবে। কই চন্দন ভ্যালিতে যাওয়ার সময় আমাদের গাড়ির দাঁড়ালো বেতাব ভ্যালির কাছে। তো এই জায়গাটা বেতাব ভ্যালি, এটা আমরা ওপর থেকেই বেতাব ভ্যালিটা পুরোটাই দেখে নিলাম, তার জন্য আমরা আর বেতাব ভ্যালির নিচের দিকে আর গেলাম না। বেতাব ভ্যালির টিকিট হচ্ছে 100 টাকা করে এক একজনের পার হেড। বেতাব ভ্যালি যখন আর কিছুদিন পর যখন পুরোটাই সবুজ থাকে, তখন বেতাব ভ্যালি দেখতে অনেকটা সুন্দর লাগে। এখানে বেতাব বইয়ের শুটিং হয়েছিল সানি দেওয়ালের, তার জন্য এই ভ্যালিটার নাম হয়েছিল বেতাব ভ্যালি। তো আমাদের গাড়ি দাঁড়িয়েছে চন্দন ভ্যালির কাছে, কিন্তু বলাটাও ভুল, পুরোটা দাঁড়ায়নি, অনেকটা এগিয়ে দাঁড়িয়েছে, কারণ এখানকার রাস্তার পরিস্থিতিও খুব খারাপ। এবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চন্দন ভ্যালির দিকে। তা যদি এত বরফ জমে থাকে তাহলে কি করে যাওয়া যাবে গাড়ি? এই রাস্তার পরিস্থিতিটা শুরু দেখেন, এরকম রাস্তা থাকলে তো গাড়ি যাওয়া যাবে না, আমরা তো ড্রাইভারকে দোষ দিতেও পারি না। তখন অমরনাথের যাত্রা শুরু হয়, তখন চন্দন ভ্যালির এই রাস্তা সোজাসুজি অমরনাথের যাত্রা শুরু হয়। চন্দন ভ্যালিতে ওঠার জন্য যদি একটা জুতো ভাড়া করে নেওয়া হয় তো খুব ভালো হয়। আমরা জুতোটা এখন আর ভাড়া করিনি, কারণ আমরা না বেশিক্ষণ থাকবো না এখানটায়, তার জন্য আর জুতোটা ভাড়া করিনি। আর আপনারা যদি এখানে সময় কাটাতে চান বেশি সময়, তাহলে অবশ্যই একটা জুতো ভাড়া করে নেবেন। প্রচুর পর্যটকের ভিড়, একদম সাদা, মনে হচ্ছে সাদা দুধ, পুরো একদম গুঁড়ো দুধগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার উপরে কালো কালো কিছু দেখা যাচ্ছে, এরকম মনে হচ্ছে।
এতটা সুন্দর লাগছে। আবার এখান থেকে একটা নদী বয়ে গেছে। চন্দন ভ্যালি দেখার পরে আমরা আবার বেরিয়ে চলে আসলাম, আমরা গাড়ি করে চলে আসলাম হোটেলে। সেখানে গিয়ে এবারে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব মিনি সুইজারল্যান্ড দেখার জন্য। আমাদের গাড়ি যেখান থেকে আমাদের তুলেছিল, মানে আমাদের হোটেল থেকে তুলেছিল, এবার হোটেলে গিয়ে আমাদের নামিয়ে দেবে। আমাদের এই 3টে স্পটই দেখার কথা ছিল, কিন্তু আমাদের কপাল খারাপ, সব দেখতে পারিনি। যা কপাল আজকে আমাদের, সকাল থেকে যেখানেই যাচ্ছি সেখানেই বরফে ঢাকা সব রাস্তা, ঠিক মতন এগোতেও পারছি না, যেতেও পারছি না। মাঝ রাস্তায় গিয়ে আবার ফেরত চলে আসতে হচ্ছে বেকার বেকার। টাকাগুলো যে দেয়া হোক মানে হয়ে গেছে গাড়িতে, সেই টাকাগুলো কথা যা হয়েছে সেই টাকাগুলো তাদেরকে দিতেই হচ্ছে। তো এখন আবার আমরা রেডি হয়ে গেছি মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য। তো দেখি এখন মিনি সুইজারল্যান্ড যেতে গিয়ে আবার কি হয়, ঘোরার অপেক্ষা করছি আমরা। এর দোকানে ছিল না, এর দোকানে নেই। লেটস গো। তো বসে পড়েছে এই যে ঘোড়াতে যাওয়ার জন্য। এই যে আমাদের ঘোড়া, ভয় লাগছে ঘোড়াতে উঠে। ছেলে মেয়েকে একটা ঘোড়াতে তুলে দিয়েছি, মানে 2 ভাই বোন একটা ঘোড়াতে উঠবে। আর আমরা যেখানে যাচ্ছি মানে মিনি সুইজারল্যান্ড, তার আর এক নাম হচ্ছে ওয়াইশরান ভ্যালি। পেহেলগাঁও এসে যদি 2 দিন যদি থাকা যায় ঠিক মতন, তাহলে ভালো মতন ঘুরে শান্তি পাওয়া যাবে। আমরা যে একদিনে সব মানে ঘুরতে পারবো না, পুরোটা কোনো রকমই হবে না। আর উপর যদি আবার সকাল সকাল বেরোতে পারতাম তাহলেও হতো। আমাদের বেরোতেই বেলা হয়ে গেল বৃষ্টির জন্য, তা না হলে পরে আর একটু ভালো মতন ঘোরা যেত। আমাদের ঘোড়া দাঁড়িয়ে পড়েছে এবার একটা পয়েন্ট দেখানোর জন্য। ঘোড়া কাদাতেও চলে যায়, কোনো ব্যাপার না। এখান থেকে তাহলে পরে পুরোপুরি পেহেলগাঁওটা দেখা যাচ্ছে। আর ওইখানে হচ্ছে পালং ক্ষেতটা, যেখানে এখানে রাজা হিন্দুস্তানি শুটিং হয়েছিল আমির খানের আর করিশ্মা কাপুরের সিনেমা। इसकी बैक साइड में श्रीनगर है, जो मंदिर शंकराचार्य का, जो श्रीनगर से माउंटेन दिखते हैं ना, वो यही माउंटेन है, वो होता है एलओसी वाला। अच्छा हाँ, जो केसर के बादल बनते हैं इस गांव में बनता है ये। তাহলে এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি। इसमें केसर बनता है। हाँ, फिर से बताइए कौन सा वैली है? दून वैली। इधर दूध का रोटी बनाते हैं, पानी का लकड़ी और घास का जूता इस जगह में। हाँ, दून वैली। और कुछ बात? ये दोनों वैली है। धुन बोलते हैं कश्मीरी में फॉग को, और वैली बोलते हैं मैदान को। जो इधर का पांडव लोग थे ना, उन्हें इधर से भी पत्थर लिया, नीचे में मंदिर बनाया। और श्रीनगर में गौरी शंकर का टेम्पल, जब इधर बर्फ पड़ता है 8-9 फुट, उस टाइम में यहाँ से स्केटिंग होता है। आपके रास्ता अभी बहुत खराब है। देखो, यहाँ से भी जाएगा तो उधर ही पहुँचेगा, यहाँ से जाएगा तो हिल चढ़ना है, यहाँ से भी जाना है तो हिल चढ़ से 3 रास्ता है, सब एक जैसा है। প্রথম থেকে কিছুটা রাস্তা ভালো ছিল, তারপরে যে রাস্তা এতটা খারাপ, এতটা কাদা রাস্তা, এতটা কাদা, ভয়ে আমি ফোন ঢুকিয়ে দিয়েছি। আমি নিজে ঠিক থাকবো নাকি আমি সেটাই জানি না, ফোনটাকে আমি কী করে ঠিক রাখবো, তার জন্য আমি আর ফোন নিজের কাছে রাখিনি। ভীষণ খারাপ রাস্তা, ভীষণ, পুরোটাই কাদা, মনে হয় হাঁটু অবধি মানে কাদা হবে এরকম। তারপরে যেই খারাপ পাহাড় থেকে যেভাবে নিয়ে আসলো, ঘোড়াগুলো যেভাবে লাফ দিয়ে আসলো না, আমি তো পুরো ভয় পেয়ে গেলাম। তারপরে এই চলে আসলাম মিনি সুইজারল্যান্ডে। এবার মিনি সুইজারল্যান্ড যাবো যে সেই রাস্তাটার অবস্থা শুধু একবার দেখেন। এগুলো অবশ্যই বৃষ্টি হওয়াতে হয়েছে। রাস্তাগুলো দেখেছেন এতটা কাদা, জুতোগুলোর অবস্থাও খারাপ। তো এখানটা না আমরা জানতাম না যে এখানে বুট পরে আসতে লাগে, আমরা সত্যি জানতাম না, না জেনে চলে এসেছি। তো বুটটা না পরেই আমরা এখানে চলে এসেছি, সেটা অনেকটা ভুল করেছি। এখানে আমি মেয়েকে নিয়ে ঢুকে পড়েছি, বাট আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে। আমি ওনাদের বলেছি যে আমি মেয়েকে নিয়ে ঢুকছি, আমাদের টিকিট কাটতে গেছে, তো তার জন্য আমি মেয়েকে নিয়ে ঢুকে পড়েছি আর ওরা টিকিট কেটে আসছে। এই মিনি সুইজারল্যান্ডে শীতকালে প্রচুর বরফ থাকে, পুরো বরফেই ঢাকা থাকে, কিন্তু এখন কোনো বরফ নেই, এখন পুরো সবুজে সবুজ। সব জায়গায় বরফ পেয়ে এক জায়গায় সবুজ পেলাম, সেটা দেখতেও খুবই সুন্দর লাগছে। ভেতরে আছে প্রচুর দোকান, এখানে চিপস, ম্যাগি সব কিছুই পাওয়া যায়, চা, কিন্তু দামটা একটু বেশি, সে তো হবেই। তাহলে রাস্তায় ঘোড়ায় চড়া এতটা কষ্ট, সেই সব ঘোড়ায় চড়ে অনেক কষ্ট করে
প্রচুর কাদা। আমি তো ভেবেছিলাম মাঝ রাস্তায় চলে যাব, মানে এতটা কাদা, এতটা রাস্তা খারাপ। তারপরেও চলে আসলাম মিনি সুইজারল্যান্ড। তো আমি এখন আছি মিনি সুইজারল্যান্ডে। একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, একটা অসাধারণ। পিছনে পাহাড়, পাহাড়ের ওপরে বরফ, তার উপরে মেঘ, এবার তার নিচে সবুজ গাছ। উফ, জাস্ট ওয়াও। তাকালে মনে হচ্ছে তাকিয়েই থাকি। আছে ওইদিকে আরো অনেক গাছপালা রয়েছে। জায়গাটা অনেকটা বড় আর দেখতে অনেক সুন্দর লাগছে। পিছন দিক থেকে ভ্যালিগুলো অনেকটা উঁচু ভ্যালিগুলো একদম গাছের সাথে ভ্যালি, মানে তার একটা অসাধারণ দৃশ্য। এতটা যে খাটনি করে এসছি, রাস্তা যে এতটা খারাপ, এতটা জলকাদা আসলে হতো না বৃষ্টি হওয়াতে। দুদিন ধরে প্রচুর বৃষ্টি। যখন শ্রীনগরে ছিলাম সেখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, তারপরে পেহেলগাঁওতে এসে সেখানেও বৃষ্টি। যেখানে জল পড়ছে সেখানে বরফ জমে যাচ্ছে। তো এত বেশি বৃষ্টি হওয়াতে এখানটাতে মানে রাস্তাঘাট এত কাদা হয়ে গেছে, নাহলে এতটা কাদা হতো না আর কি। তো যাই হোক, বৃষ্টি না হলে তো আরও ভালো হতো। বৃষ্টি হওয়াতে, রাস্তা কাদা হওয়াতে পথটা অনেকটা কঠিন লেগেছে। তা না হলে পথটা এতটা কঠিন লাগতো না। তো ভালো লাগছে। এই পাশে সব দোকান বসছে, খাবারের দোকান, মানুষের ভিড়, তারপরে এই গাছগুলো। তো যাই হোক, ছিলাম অনেক সময়, আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তাদেরও খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর কালকেও আমাদের বেরোতে হবে সকালবেলাতে, আর বাড়িতে এখন তাহলে মানে হোটেলে গিয়ে সব বোঝাতে হবে, তার জন্য এখন বেরিয়ে যেতে হবে। থাকতে আর একটা ইচ্ছা করছিল, কিন্তু উপায় নেই, তার জন্য চলে যেতে হবে। আমাদের আজকে দিনটাই লাস্ট ঘোরা, আমাদের ঘোরার দিন শেষ। অনেক দিন হয়ে গেছে, আমাদের পেহেলগাঁও ছিল লাস্ট। তো কালকে টাটা, সবাইকে বিদায়। অনেকদিন ছিলাম, খুব ভালো লাগছিল। কালকে আমার মনটা একটু খারাপ হবে, বাড়ি যাবো। তো আমাদের ঘোরা আমাদের যেখান থেকে তুলেছিল আবার সেখানেই নামিয়ে দেবে। কিন্তু এখানের ঘোড়াগুলোর অনেক বুদ্ধি, গাইড থাকছে না, তারপরে ওরা ঠিক মতন ওদের কাজ করছে।